পোলাপানের খপ্পরে পড়ে জামাত যেভাবে নিজের রাজনীতিকে এক ধরনের বলা যায় যে হাসির পাত্র হিসেবে মানুষের কাছে উত্থাপন করছে, এটা জামাতের রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতি হবে। এই যে দেখেন এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, সে যেভাবে জামাতকে ধুলাই করেছিল, জামাতকে বলেছিল এটা ভারতের তৈরি দল, এমনকি জামাতকে বলছিল যে ভণ্ডামি ছাড়েন, জামাতের নেতৃবৃন্দকে নিয়ে অসংখ্য সমালোচনা সে করেছে। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি যে সময় আসলে জামাতের সাথে এনসিপির জোট হলো, এরপরে তার রূপ সে বদল করে জামাতের পক্ষে গান গাওয়া শুরু করেছে এবং সে এখন বিএনপিকে ধুলাই করছে। জামাতকে এই জিনিসটা বুঝতে হবে যে স্বার্থের কারণে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা তারা একসময় জামাতকে ধুলাই করেছে, তারা ওই সময় মনে করেছিল হয়তো আমাদের বিএনপির সাথে জোট হবে, এরপরে স্বার্থের কারণে এখন বিএনপিকে ধুলাই করছে। এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে কি জামাত আসলে মুখপাত্র বানাবে, নাকি জামাত তার নিজের রাজনীতি করবে, সেটা জামাতকে ক্লিয়ার করতে হবে। সংসদে প্রেসিডেন্টের ভাষণকে কিভাবে দেখছেন? একসময় আপনারাই প্রেসিডেন্ট চুপ্পুর পদত্যাগ চেয়েছেন, বিএনপিতে যাওয়ার কারণে আপনার অবস্থান কি? দেখেন, আমি যে সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, আপনি আমার একটি বক্তব্য দেখাতে পারবেন না যে আমি রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছি। এমনকি নুরুল হক নূর তিনিও চাননি। এর কারণটা কি? এর কারণটা হলো যে 8 আগস্ট 2024 সালের 8 আগস্ট ওই দিন এই রাষ্ট্রপতিকে মেনে তার হাতেই শপথ নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নাহিদ ইসলামরা, সংবিধান মেনে। এখন আপনি যে সংবিধান মেনে শপথ নিলেন, রাষ্ট্রপতির হাতে শপথ নিলেন, পরবর্তীতে 6 মাস পরে মনে হলো এই রাষ্ট্রপতি ভালো না, তো শপথ নেওয়ার সময় আপনার মনে ছিল না, আপনি পরবর্তীতে বলছেন যে এই সংবিধান ভালো না, শপথ নেওয়ার সময় আপনার মনে ছিল না। এখন ওই শপথের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি ধারাবাহিকতা সৃষ্টি হয়েছিল। এখন 6 মাস 1 বছর পরে এসে বললেন এই রাষ্ট্রপতিকে আমরা মানব না। তা আপনি ভুল করে ফেলিয়েছেন, সেই ভুলের খেসারত কে দিবে? ওই সময় যদি 1 বছর বা 6 মাস পরে রাষ্ট্রপতিকে আপনি সরিয়ে দিতেন, কি হতো? রাষ্ট্রে তো আরেকটি 1/11 নেমে আসতে পারতো, নানা ধরনের সংকট সমস্যা হতে পারতো। এটি বিএনপি বা অন্যান্য দল তারা বুঝতে পেরেছিল, যে কারণে তারা কিন্তু বলছিল যেহেতু এই রাষ্ট্রপতিকে মেনে আপনারা সংবিধান মেনে শপথ নিয়েছেন, সুতরাং এই ভুলটা আপনাদের। এখন তো হুট করে তাকে সরানোর সুযোগ নাই, যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সাংবিধানিক ধারাবাহিকতা সৃষ্টি হয়েছে, এই রাষ্ট্রপতির হাতে আপনারা শপথ নিয়েছেন, সুতরাং এখন তো আসলে চাইলেই সব কিছু করা যাবে না, একটা সময়ের প্রয়োজন। এই কথাগুলো কিন্তু নেতৃত্ব যারা ছিল বিভিন্ন দলে তারা কিন্তু বলেছিল, আমিও একই কথা বলেছিলাম। এখন তারা যদি মনে করে যে আমরা রাষ্ট্রপতিকে চাই না, মানি না, তা আপনারা যে সময় ক্ষমতায় ছিলেন সে সময় সরিয়ে দিলেই তো পারতেন। এখন বিএনপি ক্ষমতায় এসেছে, আপনারা বিএনপিকে সরকারকে সহযোগিতা না করে প্রথম দিনেই আপনারা সংসদ বর্জন করলেন। এর মধ্য দিয়ে আপনারা তো মূলত আওয়ামী লীগকে সুযোগ করে দিলেন। আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা বড় বড় কথা বলছেন যে আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া যাবে না। আমার প্রশ্ন হলো যে আপনারা যেভাবে সংসদে হট্টগোল শুরু করেছেন, সরকারকে অসহযোগিতা শুরু করেছেন, এই আপনাদের কামড়াকামড়ির কারণেই তো আসলে ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরতে পারে। জনগণ তখন বলবে আরে আমরা তো সুযোগ দিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম যে আসলে তো এরা সুযোগ কাজে লাগাচ্ছে না, সুতরাং আওয়ামী লীগ ফিরে আসুক, সমস্যা কী? আওয়ামী লীগও যা তোমরাও তা, এই ধরনের মনোভাব কিন্তু জনগণের একটা সময় তৈরি হতে পারে। এই জন্যই বলছি এই জামাত এবং এনসিপির যে হটকারিতা, এই হটকারিতার সুযোগে আওয়ামী লীগ ফিরে আসতে পারে এবং এর দায়টা অবশ্যই এই জামাত এবং এনসিপির। সুতরাং আমি তাদেরকে বলবো যে আপনারা সরকারকে সহযোগিতা করেন, সংসদের যে রীতি আছে সেটি আপনারা মেনে চলেন। আপনারা জাতীয় সঙ্গীত সেখানে পরিবেশন করা হচ্ছে, আপনারা দাঁড়াননি, তার মানে কি? তার মানে আপনারা আসলে নিয়ম নীতি অনেকটা আসলে জানেন না, আপনাদের অভিজ্ঞতার অভাব রয়েছে। যেটি আমি দেখলাম যে আজকে আমার দেশ পত্রিকায় একটা সংবাদ পরিবেশন করা হয়েছে যে জামাত আসলে এক ধরনের অনভিজ্ঞতায় ভুগতেছে, কি করবে না করবে বুঝতেছে না। এবং এই মুহূর্তে জামাতের মুখপাত্র এনসিপি, আপনি নিশ্চয়ই দেখেছেন যে এনসিপির একজন নেত্রী বলছে যে এনসিপি যদি জামাতের সাথে জোট না করত সেক্ষেত্রে কিন্তু জামাত এত আসন পেত না, এ ধরনের কথাও কিন্তু বলেছে। এবং তিনি নিজেই বলেছেন যে এই মুহূর্তে এনসিপি মূলত জামাতকে লিড দিচ্ছে। তার মানে কি? তার মানে এই যে জামাত একটা দল, অবশ্যই জামাতকে আমি ছোট করতে চাই না, তাদের সাংগঠনিক সক্ষমতা রয়েছে, সেই ধরনের সৃজনশীলতা রয়েছে,
কিন্তু আজকে পোলাপানের খপ্পরে পড়ে জামাত যেভাবে নিজের রাজনীতিকে এক ধরনের বলা যায় যে হাসির পাত্র হিসেবে মানুষের কাছে উত্থাপন করছে, এটা জামাতের রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতি হবে। এই যে দেখেন এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, সে যেভাবে জামাতকে ধোলাই করেছিল, জামাতকে বলেছিল এটা ভারতের তৈরি দল, এমনকি জামাতকে বলছিল যে ভণ্ডামি ছাড়েন, জামাতের নেতৃবৃন্দকে নিয়ে অসংখ্য সমালোচনা সে করেছে। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি যে সময় আসলে জামাতের সাথে এনসিপি জোট হলো, এরপরে তার রূপ সে বদল করে জামাতের পক্ষে গান গাওয়া শুরু করেছে এবং সে এখন বিএনপিকে ধোলাই করছে। জামাতকে এই জিনিসটা বুঝতে হবে যে স্বার্থের কারণে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা তারা একসময় জামাতকে ধোলাই করেছে, তারা ওই সময় মনে করেছিল হয়তো আমাদের বিএনপির সাথে জোট হবে, এরপরে স্বার্থের কারণে এখন বিএনপিকে ধোলাই করছে। এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে কি জামাত আসলে মুখপাত্র বানাবে, নাকি জামাত তার নিজের রাজনীতি করবে, সেটা জামাতকে ক্লিয়ার করতে হবে। জামাত এই মুহূর্তে পোলাপানের খপ্পরে পড়েছে এবং তাদেরকে জামাতের মুখপাত্র বানিয়েছে। এইটাই জামাতের জন্য আমি মনে করি কাল হয়ে দাঁড়াবে। জামাত যদি এখনই এই বিষয়ে পদক্ষেপ না গ্রহণ করে এবং স্পষ্টভাবে বক্তব্য না দেয় যে এনসিপির সকল বক্তব্য আমাদের বক্তব্য নয়, এনসিপির দায় দায়িত্ব আমরা নিতে পারবো না, তাহলে জামাতের রাজনীতি দাঁড়াবে। জামাত এক সময় বিএনপির সাথে ছিল, একসাথে তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এমনকি আমি একটি বই লিখতেছি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 24 সালের গণঅভ্যুত্থান, যেহেতু আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই তো আমার উত্থান, সুতরাং এই জার্নিটা আসলে আমার জানা আছে, কোথায় কি হয়েছে। আমি একজন মানে অংশগ্রহণকারী এবং প্রত্যক্ষদর্শী হিসেবে আসলে এই বইটা লেখার চেষ্টা করছি। তো সেখানে বিস্তারিত আমি তুলে ধরবো যে আসলে আন্দোলনে কিভাবে বিএনপি এবং জামাত একসাথে কাজ করেছে। গণঅভ্যুত্থানের সময় কিন্তু দুটি দল একসাথে কাজ করেছে, এটা আমি জানি। এবং যে সময় আপনার জামাতকে নিষিদ্ধ করা হলো প্রজ্ঞাপন জারির মাধ্যমে, সে সময় কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি আমাকে ফোন করে বলেছিলেন, রাশেদ তোমাদের দল থেকে তোমরা এই জামাতকে যে নিষিদ্ধ করা হলো এইটার প্রতিবাদে বিজ্ঞপ্তি দাও, মানে প্রেস বিজ্ঞপ্তি দাও, হ্যাঁ, বা প্রতিবাদ লিপি দাও, এই আহ্বান তিনি আমাকে জানিয়েছিলেন। আমি সেটাই বলছি যে জামাত এবং বিএনপি কীভাবে আসলে আন্দোলনে একসাথে কাজ করেছে সেটা কিন্তু আমি জানি। তো জামাত ঠিক আছে, তারা এখন মনে করছে যে তারা হয়তো ক্ষমতায় যাওয়ার উপযোগী হিসেবে তৈরি হয়েছে, তারা সেইভাবেই নির্বাচনে অংশ নিয়েছে, এটা কোনো সমস্যা না। কিন্তু আপনি বিরোধিতার নামে যেভাবে আজকে এনসিপিকে ব্যবহার করে বিএনপিকে ব্যাশিং করার চেষ্টা করছেন, এই রাজনীতি আপনার জন্যই কাল হয়ে দাঁড়াবে। যেমনিভাবে জোট হওয়ার আগে এনসিপির নেতৃবৃন্দ, এমনকি নাহিদ ইসলাম বলেছিল জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। তো মানুষ ভোটের সময় দেখলো যে আরে এনসিপি তো কিছুদিন আগে এই কথা বলল, সেই এনসিপি আর জামাত এখন এক হয়ে গেল, সুতরাং আমরা এখন জামাতকে ভোট দিব কি দিব না সেটি নিয়ে আমাদের ভাবতে হবে। অর্থাৎ আমার কাছে মনে হয় যে জামাত এনসিপির সাথে জোট না করলে আরও বেশি আসন পেত। কিন্তু ওই যে এনসিপির নেতৃবৃন্দ যেসব বক্তব্য দিয়েছিল নির্বাচনের সময়, মানুষের মাথার মধ্যে কিন্তু সেই বক্তব্যগুলো নতুন করে মানে ভেসে উঠেছিল যে এনসিপি তো জামাতকে নিয়ে এই কথা বলেছিল, সেই এনসিপি জামাত এক হয়ে গেল, তাহলে কি আসলে মানে এরা ক্ষমতার ভাগাভাগির জন্য একে অপরকে এই ধরনের ঘায়েল করে? সুতরাং ওকে, আমরা জামাতকে যারা ভোট দিতে চেয়েছিলাম আমরা আর ভোট দিব না। তারপরও জামাত ইতিহাসের সেরা ভোট পেয়েছে এবং জামাত তার ইতিহাসের মানে সেরা সময়ও কিন্তু পাড়ি দিয়েছে। কিন্তু নির্বাচনের পরে মূলত জামাতের যে অনভিজ্ঞতা, কারণ অতীতে কখনোই তো আসলে অপোজিশনে ছিল না মানে এত বড় জায়গায়, তো সেই জায়গায় তারা এখন বিরোধী দল, মানে বিশাল বড় একটি ব্যাপার। বিরোধী দল মানে কি, মানুষ কিন্তু ভাবে যে এইবার যেহেতু বিএনপি ক্ষমতায় এসেছে ভবিষ্যতে হয়তো এরা ক্ষমতায় আসতে পারে, এ ধরনের সেন্স কিন্তু কাজ করে। কিন্তু এই যে তাদের অভিজ্ঞতার ঘাটতি এবং এই যে পোলাপানের খপ্পরে পড়ে যে ধরনের মানে তারা আচরণটা করতেছে, একটা অভিজ্ঞ দলের মতন আচরণ করছে না। সংসদীয় বিরোধী দল মানে কি, আপনাকে সেই ধরনের সহনশীল আচরণ করতে হবে এবং আপনিও গণঅভ্যুত্থানের শক্তি। এক্ষেত্রে বিষয়টা তো এরকম না যে আওয়ামী লীগ আর বিএনপি, আরে আপনিও তো গণঅভ্যুত্থানের শক্তি আর বিএনপিও গণঅভ্যুত্থানের শক্তি। এক গণঅভ্যুত্থানের শক্তি ক্ষমতায় আর এক গণঅভ্যুত্থানের শক্তি অপোজিশনে, সুতরাং আপনাকে তো সহনশীল আচরণ করতে হবে এই রাষ্ট্রের স্টেবিলিটির জন্য। কিন্তু আপনি কি করছেন, আপনি কিভাবে বিএনপির পতন ঘটানো যায়, বিএনপিকেও আওয়ামী লীগের মতন ক্ষমতা থেকে নামানো যায়, সেই চিন্তার মধ্যে আপনি এখনই পড়ে গেছেন এবং এই চিন্তা এসেছে আপনার এই যে এনসিপির যারা আছে তাদের কারণে। সুতরাং আমি বলবো যে এখন এনসিপির ফাঁদে না পা দিয়ে নিজেদের রাজনীতি করেন, তাহলে ভবিষ্যতে ভালো করবেন।
জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই।